আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। দেশে চলমান তাপপ্রবাহের কারণে 3 দিনের হিট অ্যালার্ট, অপরিকল্পিত নগরায়ন, জলাশয় ভরাট ও গাছ কেটে ফেলায় এ পরিস্থিতি মন্তব্য। প্রচণ্ড গরমে বাড়ছে ডায়রিয়া ও নিউমোনিয়া সহ নানা রোগ, খরতাপে ফসল নষ্টের পাশাপাশি জলাশয় শুকিয়ে যাওয়ায় ক্ষতির মুখে মাছ চাষ। যুদ্ধের পেছনে ব্যয় না করে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বরাদ্দ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সুন্দর পৃথিবী গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ। 23 বাংলাদেশি নাবিক সহ মুক্ত জাহাজ আমিরাতের হামাইরা বন্দরের বহির্নোঙরে, বরণ করতে বাংলাদেশ মিশন ও জাহাজ কর্তৃপক্ষের প্রস্তুতি। এবং বাড্ডায় মধুমতি ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তারক্ষী হত্যার অভিযোগে একজন গ্রেপ্তার, লুট ও ডাকাতির উদ্দেশ্যে হত্যার তথ্য। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। দেশে চলমান তাপপ্রবাহের কারণে সোমবার থেকে 3 দিনের জন্য হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ ও পরিবেশবিদরা বলছেন, সারা বিশ্বে বনাঞ্চল কমে যাওয়া ও জীবাশ্ম জ্বালানি ব্যবহারের কারণে অতিরিক্ত কার্বন নিঃসরণ বেড়ে যাওয়ায় তাপমাত্রা বাড়ছে। সেই সাথে দেশে অপরিকল্পিত নগরায়ন, জলাশয় ভরাট ও দখলের পাশাপাশি গাছ কেটে ফেলাকেও তাপপ্রবাহের কারণ বলে মনে করছেন তারা। নাজিব বেগের রিপোর্ট। বৈশাখের শুরু থেকেই বাড়তে থাকা তাপমাত্রা গেল কয়েকদিনে জনজীবন বিপর্যস্ত করে তুলেছে। দেশের বেশিরভাগ জেলায় বইছে তাপপ্রবাহ, আর অতি তীব্র তাপপ্রবাহের কবলে 3 জেলা। যশোরে গেল শনিবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 42.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বৈশ্বিক তাপমাত্রা বাড়ার জন্য ধনী দেশগুলোর অতিরিক্ত কার্বন নিঃসরণ এবং বনভূমি উজাড় সহ বেশ কিছু বিষয়কে দায়ী করা হয়। তবে দেশের তাপমাত্রা বাড়ার জন্য অভ্যন্তরীণ কর্মকাণ্ডকেও বড় কারণ মনে করা হয়। আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ফলে মানুষের তাপ আমি প্রকৃতিকে ধ্বংস করতেছি। আমি কনক্রিটের নগর বানাচ্ছি, আমি ফ্লাইওভার বানাচ্ছি, আমি এলিভেটর বানাচ্ছি। গাছ লাগানোর কথা বলতেছি, কিন্তু যে গাছগুলো আছে সেই গাছগুলো কিন্তু আমরা ধ্বংস করতে পারছি, সবগুলো কেটে ফেলতেছি। যদি আশেপাশে পুকুর থাকে বা এইসব থাকে, সেক্ষেত্রে কী হয়, সাময়িকভাবে এগুলো তাপমাত্রাকে মানে কিছুটা হলেও কমিয়ে রাখে। যখন আমরা এই সবগুলো ভরাট করে ফেলবো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিংয়ের সাথে সাথে আমরা লোকালাইজ যে আপনার কাজ করতেছে মানে পরিকল্পনা ছাড়া, এটা একটা বড় ধরনের কন্ট্রিবিউশন আছে এই টেম্পারেচার রাইজিং ক্ষেত্রে এবং তার সাথে হিট ওয়েভ সংখ্যা বাড়ার ক্ষেত্রে। মক্কা মদিনার মতো মরু অঞ্চলের চেয়েও বাংলাদেশের তাপমাত্রা বেশি হওয়ার বিষয়টি নিজেদের ভুলের মাসুল বলে মনে করছেন পরিবেশবাদীরা। মক্কা মদিনাতে গাছ নেই, তারা তাপ শোষণ করতে পারে, সারা বছর তারা ওরকমভাবে থাকে, কিন্তু বাংলাদেশে তো ছিল। ফলে ওই মরুভূমি যাওয়ার জন্য যে প্রক্রিয়া, আমরা যে আমাদের বনভূমি, আমাদের গাছপালা আমরা নষ্ট করতেছি, কেটে ফেলতেছি। ফলে স্বাভাবিকভাবে ধীরে ধীরে আমরা মক্কা মদিনার মতো হয়ে যাচ্ছে আমাদের জলবায়ুর প্রভাবটা। তারা বলছেন, তাপমাত্রা কমাতে সংশ্লিষ্টদের পদক্ষেপ যেমন জরুরি, তেমনি গড়ে তুলতে হবে ব্যক্তি সচেতনতা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। দেশজুড়ে তাপপ্রবাহের কারণে ডায়রিয়া ও নিউমোনিয়া সহ নানা রোগের প্রকোপ বেড়েছে। প্রতিদিন স্থানীয় হাসপাতালে ভর্তি হচ্ছে নানা বয়সী রোগী, তাদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। গরমে সুস্থ থাকতে বিশুদ্ধ পানি পান ও তরল খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। টানা তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন, দেখা দিয়েছে জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ। কুমিল্লা ও জামালপুরের হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। শিশু রোগীদের বেশিরভাগই ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত। যারা নানা ধরনের চর্মরোগে আক্রান্ত, তাদের ভোগান্তি বেশি। ওয়ার্ডগুলো পরিপূর্ণ হয়ে যাওয়ায় হাসপাতালের বারান্দায় রাখা হচ্ছে রোগীদের। গোটা উঠছিল, গোটাটা পানি নিয়ে উঠছিল আর কি, তারপরে ক্ষত হয়ে গেছে। ক্ষত হওয়ার পরে আমি কুমিল্লা নিয়ে আসছি, এরপরে চিকিৎসা চলতে আসছে আর কি। এবারে পায়খানা প্রস্রাব সব বন্ধ হওয়ার পরে রাত্রেবেলা 1টার দিকে আমরা লই আসছি। ঈদের দিন থেকে মানে সামান্য বৃষ্টি দেখছিলাম, কালকে ফটো করে দিতে আমার শরীর ভুলে গেছে, মানে ঠোসাটি বড় হয়ে গেছে, অনেক করে মেডিকেল আনছি।
রোগীর তুলনায় চিকিৎসক স্বল্পতার কারণে পর্যাপ্ত চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। বেশি বেশি করে তরল জাতীয় খাবার খাবো, বাইরে যে রাস্তাঘাটে যে শরবতগুলো বিক্রি হচ্ছে এগুলো খাবো না, সুতি কাপড়, ঢিলা ঢালা কাপড় আমরা পরিধান করব এবং আমাদের বিশেষ করে শিশু, বয়স্ক মানুষ এবং গর্ভবতী মা এদের দিকে আমরা কিন্তু বিশেষ নজর রাখবো। জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। ২৫০টি শয্যার বিপরীতে ৭১০ জন রোগী ভর্তি আছেন হাসপাতালে। জরুরি বিভাগের সামনে উদ্বিগ্ন স্বজনদের ভিড়। সন্তানদের জন্য শয্যা না পেয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন তারা। গরমের কারণে স্ট্রোক করছে, স্ট্রোকের কারণে আমরা বক্সগঞ্জ থেকে আমাদের জামালপুর ট্রান্সফার করছে। এখানে প্রচুর রোগী, এখানে বাইরে আমরা চিকিৎসা নিতেছি, ভিতরে কোনো সিট নাই। অনেক লোক বাইরে শুয়ে আছে, এমন বসে আছে, তারা সিট পাইতেছে না। গরমের তীব্রতা না কমা পর্যন্ত শিশুদের প্রতি বিশেষভাবে যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তাদের চিকিৎসার পাশাপাশি আমরা তাদেরকে প্রয়োজন ছাড়া বাইরে যেতে নিষেধ করতেছি এবং বাইরে যদি যায় তাহলে ছাতা ব্যবহার করতে এবং ঠান্ডা পানি পান করতে। হাসপাতালে ভর্তি রোগীদের প্রায় ৭০% শিশু। সাদিয়া ওমর, চ্যানেল আই। তাপপ্রবাহে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের কৃষি, ফসল নষ্টের পাশাপাশি ক্ষতি হচ্ছে মাছেরও। বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন যশোরের হ্যাচারি মালিকরা। লাগাতার দাবদাহ, দীর্ঘ অনাবৃষ্টি আর সূর্যের প্রখর তাপে জলাশয়ের পানি শুকিয়ে যাচ্ছে। পানির অভাবে রেণুপোনা বিক্রিতে ধস নামায় শোচনীয় পরিস্থিতির মধ্যে পড়েছেন হ্যাচারি সংশ্লিষ্টরা। যশোর থেকে আকরামুজ্জামানের রিপোর্ট। দেশের মোট চাহিদার ৬০% রেণুপোনা সরবরাহ হয় যশোর থেকে। এর মধ্যে চাষড়া মৎস্যপল্লীর ৮২টি হ্যাচারিতে গত বছর প্রায় ২,৬০,০০০ কেজি রেণুপোনা উৎপাদন হয়। প্রতি বছর চৈত্র থেকে মধ্য আষাঢ় রেণুপোনা উৎপাদনের ভরা মৌসুম হলেও এবছর তীব্র দাবদাহ ও দীর্ঘ অনাবৃষ্টির কারণে রেণুপোনা উৎপাদনে ধস নেমেছে। কয়েকদিনের টানা দাবদাহে শহরের চাষড়া মৎস্যপল্লীর অধিকাংশ হ্যাচারিতে মাছের পোনা ও রেণু উৎপাদন বন্ধ হয়ে গেছে। এই গরমে প্রচুর ফেস করতেছে, গরম ফেস করতেছে এবং মাছের খুব ক্ষতি হচ্ছে। চাষিরা আমাদের কাছে আসতেছে না, কারণ পুকুরে যদি পানি না থাকে সেক্ষেত্রে কিন্তু চাষিরা আসবে কি করে। সাধারণত ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করলেই রেণু ও পোনা উৎপাদনে সমস্যা হয়। সেখানে কয়েকদিন ধরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে। এর ফলে পোনা ও রেণু টিকছে না। পুকুরে যে ডিমগুলো ফেলাচ্ছি, ধরেন পানির জন্য আমাদের যে তাপের জন্য আমাদের মোটর ফেল করেছে, মাছ মারা যাচ্ছে, ডিম হচ্ছে না ভালো। অতিরিক্ত তাপের কারণে মাছ মারা যাচ্ছে, এই মাছ আমরা খুঁজে ফেলে পুকুর থেকে ফেলে দিচ্ছি। এমন চরম ভাবাপন্ন অবস্থা চলতে থাকলে চলতি মৌসুমে যশোরে মাছ উৎপাদনে মারাত্মক বিপর্যয় ঘটবে বলে আশঙ্কা করছেন হ্যাচারি মালিকরা, যা দেশের মাছ চাষের উপরও বড় ধরনের প্রভাব ফেলবে। ৪২-৪৩ ডিগ্রি তাপমাত্রা আপনার প্রবাহিত হচ্ছে। মৎস্য রেণু উৎপাদনের ক্ষেত্রে এই তাপমাত্রা আমাদের জন্য অত্যন্ত নাজুক পরিস্থিতির সৃষ্টি করেছে। এই বছরে যে এত পরিমাণে তাপদাহ, এটা আমার জীবনে কখনো দেখিনি। ৪২-৪৩ উঠে যাচ্ছে, আমরা নিজেরাই চলতে পারছি না, তা আমরা মাছ উৎপাদন করে করবো কি? যশোরের চাষড়ায় মোট ৪২টি হ্যাচারিতে মাছের রেণু ও পোনা উৎপাদন হয়। জেলার অন্যান্য এলাকায় রয়েছে ছোট বড় মিলে আরও ৩০টি হ্যাচারি। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। গরম আরও বাড়লে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, হঠাৎ তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়ায় স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শিক্ষা নিয়ে যারা কাজ করেন তারা মনে করেন পরিস্থিতি পর্যবেক্ষণ না করেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মতো দুর্বল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। ছুটি বাড়ানো হয়েছে, আমি এটার সাথে না, স্কুল বন্ধ করে দিয়েছে। এখন ক্লাইমেট চেঞ্জের যে অবস্থা, এটা কিন্তু এবার না, কয়েকদিন আগে কিন্তু ক্লাইমেট চেঞ্জের আর একটা এফেক্ট আমরা দেখছিলাম শীতকালে। সেই সময় স্কুল বন্ধ করে দেওয়া, আবার গরমে বন্ধ করে দেওয়া, কয়েকদিন পরে বৃষ্টি শুরু হবে, আবার বন্ধ হবে, বন্যা হবে, আবার বন্ধ হবে, রমজানের বন্ধ, আপনার সপ্তাহে 2 দিন বন্ধ, আবার এমন কোনো ডে নাই যেটা বন্ধ। তাহলে বাচ্চারা স্কুলে কোনটা খাবার পাচ্ছে কোথায়? এই গবেষক মনে করেন, দীর্ঘ বন্ধের পর গরমের কারণে আবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা কোনো সমাধান হতে পারে না। আবহাওয়া সবসময় অনুকূলে নাও থাকতে পারে। ডিস্টেন্স এডুকেশন বলি, অনলাইন এডুকেশন বলি, ব্লেন্ডেড বলি, মানে অনেকগুলো পদ্ধতি নিয়ে অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা এবং অনেক প্রকল্প নেওয়া হয়েছে। তাহলে দেখুন 2020-এর মার্চে কোভিড শুরু হয়েছিল,
তারপরে 21, 20 পুরোটা গেল, 21 গেল, 22 গেল, 23 গেল, এখন হচ্ছে 24-এর প্রায় অর্ধেক যাচ্ছে। তাহলে 4-4.5 বছরে এই প্রকল্পগুলোতে যে এত ইনভেস্ট হলো আমাদের ট্যাক্সের টাকা দিয়ে, সেটার ফলাফল কি? স্কুল বন্ধ করতে হলো, তার মানে কি? স্কুল বন্ধ তো মানে উদ্দেশ্যটা কি? যে স্কুল বন্ধ হলো, আমার মাথা ব্যথা, আমি মাথা কেটে ফেললাম, তো স্কুলে গরম হয়েছে, স্কুল বন্ধ করে দিচ্ছি, কিন্তু বাচ্চাগুলো যে পড়াশোনা করবে সেটার অল্টারনেটিভ প্ল্যান কোথায়? এই জায়গায় আমার মনে হচ্ছে যে পলিসি মেকার থেকে শুরু করে মন্ত্রণালয়, অধিদপ্তরে যারা আছে, এরা চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। রমজানের ছুটির পর শিক্ষা প্রতিষ্ঠানগুলো যখন খোলার সময় হয়েছে, তখনই তীব্র দাবদাহে ছুটির সময় বাড়িয়ে দেয় প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ছুটি বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় নিজস্ব নিয়মে সংক্ষিপ্ত পরিসরে শিক্ষা কার্যক্রম চালু রেখেছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে, এই মুহূর্তে বন্ধ করা ছাড়া কোনো উপায় ছিল না, তবে ভবিষ্যতে বিকল্প পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালু রাখতে হবে। এই তাপমাত্রা যদি অব্যাহত থাকে অথবা আরও বাড়ে, সেক্ষেত্রে শিক্ষাক্রম নিয়ে আমাদের নতুনভাবে চিন্তা করার সুযোগ আছে। আমার মনে হয় আমরা আমাদের যে সময়, আমাদের এমনিতেই নানা রকমের ছুটি আছে, তার সাথে রোজার ছুটি যায়, আমাদের এখন যে কারিকুলাম আছে, এই কারিকুলামটা শেষ করতে হলে আমাদের আবার নির্দিষ্ট সময়ের প্রয়োজন আছে, না হলে আমরা সেটা শেষ করতে পারব। এ মতাবস্থায় আমাদের এই আমার মনে হয় এভাবে আর অফিসে মানে গোটা শিক্ষা বন্ধ না রেখে আমরা করোনাকালে যেমন অনলাইন শ্রেণী কার্যক্রম অব্যাহত রেখেছিলাম, আমরা সে ধরনের দিকে যাওয়ার চিন্তা ভাবনা করতে পারি। আগে সাপ্তাহিক ছুটি একদিন থাকলেও 2022-এর আগস্ট থেকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য দেশের সব মাধ্যমিক স্কুল ও কলেজে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার 2 দিন করা হয়েছে। শিক্ষা গবেষকরা বলছেন, দেশে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের সময় এমনিতেই কম, তার উপর ঘন ঘন বন্ধ ঘোষণার প্রবণতা শিক্ষায় এরই মধ্যে বড় ধরনের ধাক্কা দিয়েছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধের পেছনে অর্থ ব্যয় না করে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তা ব্যয় করলে বিশ্ব রক্ষা পেত। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সুন্দর পৃথিবী গড়ে তুলতে জলবায়ু অভিযোজন সক্ষমতা বাড়ানো, সহিংসতা শক্তিশালী করা এবং ঝুঁকি হ্রাসে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় জাতিসংঘ জলবায়ু সম্মেলন, ন্যাশনাল অ্যাডাপশন প্ল্যান ন্যাপ সম্মেলন 2024-এ জলবায়ু তহবিলে বার্ষিক $100 বিলিয়ন প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। নীলাদ্রি শেখরের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার অভিজ্ঞতা বিনিময় এবং বাংলাদেশ কিভাবে জলবায়ু পরিবর্তন অভিযোজনে সফল হয়েছে তা বিশ্বকে জানাতে শুরু হয়েছে জাতিসংঘ জলবায়ু অভিযোজন সম্মেলন, ন্যাশনাল অ্যাডাপটেশন প্ল্যান ন্যাপ এক্সপো, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশনস অন ক্লাইমেট চেঞ্জ আয়োজিত 9ম এই সম্মেলন প্রথমবারের মতো বাংলাদেশে হচ্ছে। 4 দিনের এ সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অংশ নিচ্ছেন 104টি দেশের জলবায়ু বিশেষজ্ঞ ও উন্নয়ন সহযোগীরা। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসনের দায়িত্ব সব দেশকে ভাগ করে নেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। উন্নত দেশগুলিকে উন্নয়নশীল দেশগুলিতে প্রযুক্তি হস্তান্তরের পাশাপাশি সবচেয়ে কার্যকর জ্বালানি সমাধানে এগিয়ে আসতে হবে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বৃদ্ধি, নদী ভাঙন, বন্যা এবং খরার কারণে বাস্তুচ্যুত মানুষদের পুনর্বাসনের দায়িত্ব সকল দেশকে ভাগ করে নিতে হবে এবং সবশেষে প্রধান অর্থনীতি সমূহকে পরবর্তী প্রজন্মের জন্য একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে অংশীদারিত্বের ভিত্তিতে বিশ্বব্যাপী সকল অংশীদারদের সঙ্গে কাজ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়তে 6 দফা প্রস্তাব তুলে ধরেন সরকার প্রধান। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর পৃথিবী গড়ে তুলতে চাই। এর জন্য প্রয়োজন অভিযোজন সক্ষমতা বৃদ্ধি করা, সহিষ্ণুতা শক্তিশালী করা এবং ঝুঁকি হ্রাসে সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করা। প্রধান কার্বন নির্গমনকারী দেশগুলিকে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে তাদের নির্গমন হ্রাস করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। উন্নত দেশগুলির দ্বারা জলবায়ু তহবিলে বার্ষিক $100 বিলিয়ন প্রতিশ্রুতি
পূরণ করতে হবে। অভিযোজন ও প্রশমনের মধ্যে তা সমানভাবে বন্টন করতে হবে। সেই সাথে একটি কথা না বলে পারছি না, এই যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি এই জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত। সুন্দর এই ধরিত্রী রক্ষায় সবাইকে একে অপরের সহযোগিতায় এগিয়ে আসতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া 23 বাংলাদেশি নাবিকসহ এমভি আবদুল্লাহ জাহাজটি এখনও সংযুক্ত আরব আমিরাতের আজমাইনের হামরাই বন্দরের বহির্নোঙরে রয়েছে। নাবিকদের বরণে কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ মিশন ও জাহাজ মালিক কর্তৃপক্ষের বৈঠক হওয়ার কথা। সংযুক্ত আরব আমিরাত থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন মেহেদি হাসান। মেহেদি, দিন পর বন্দি দশা থেকে মুক্ত হবার পর যে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দরে এসে পৌঁছেছে, এটি বহির্নোঙরে এখনো আছেন এবং যেটি বাংলাদেশ কনসুলেট জানিয়েছেন যে এই নোঙর করা জাহাজটি এখনো বহির্নোঙরে আছেন, এখনো জেটিতে পৌঁছাননি। তবে যতটুকু জানতে পেরেছি এই মিটিং আনুষ্ঠানিকতার পরেই তারা জেটিতে বিরাবে। জেটিতে না পৌঁছার কারণ কিছু আনুষ্ঠানিকতা তাদের বাকি আছে, সে আনুষ্ঠানিকতা বিলম্ব হচ্ছে। আনুষ্ঠানিকতা যখন সম্পন্ন হবে তখন জেটিতে ফিরবে সেই এমভি আবদুল্লাহ। তখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আপনাদেরকে নিয়ে যাব জেটিতে, দেখানোর চেষ্টা করব কি অবস্থায় আছেন আবদুল্লাহ জাহাজটি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন। সকালে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। সে সময় দূতাবাসের ইকোনমিক অ্যান্ড কমার্শিয়াল কাউন্সিলর সং ইয়াং, দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি কুই এফেং, জেলা প্রশাসক জনাব কাজী মাহবুবুল আলম ও পুলিশ সুপার আল বেলি আফিফা সহ অনেকেই ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। Now we are encouraging China more investment in industry development, like ICTs, like manufacturing, like agriculture processing, all these manufacturing industries, so as to enhance Bangladesh industrialization, to enhance your industrial and export competitiveness. রাজধানীর বাড্ডায় মধুমতি ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তারক্ষী মাহমুদুল হাসানকে হত্যার অভিযোগে আরিফুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। গোয়েন্দা প্রধান জানান, ব্যাংকের এটিএম বুথের টাকা লুট ও ডাকাতির উদ্দেশ্যে ওই হত্যাকাণ্ড ঘটায় দুর্বৃত্তরা। ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে গোয়েন্দা পুলিশ। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। গুলশানের শাহজাদপুরে 10 এপ্রিল ভোরে মধুমতি ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তা কর্মী মাহমুদ হাসানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্তে নামে গোয়েন্দা পুলিশ। তথ্য প্রযুক্তি বিশ্লেষণ ও সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয় আসামি আরিফুল ইসলামকে। প্রাথমিক জিজ্ঞাসায় আরিফুল জানিয়েছে, ঋণের টাকা পরিশোধের জন্য ব্যাংক লুটের পরিকল্পনা ছিল তার। শাহজাদপুরে যে মধুমতি ব্যাংক, এই জায়গায় লোকজন কম, সে সেখানে 3টায় যায় এবং তার ড্রেসের উপরে তার একটা ড্রেস ছিল, মানে পুমা ব্র্যান্ডের জলপাই রঙের শার্ট। এই শার্টটার উপরে সে ওই ক্রিকেট খেলার যে জার্সিটা পরে এটা কয়েকবার রেকি করে সে তারপরে যখন দেখে যে আস্তে আস্তে লোক সমাগম নাই, ভোর 5টার দিকে তখন সেখানে যায়। ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ জানান, ইউটিউবে বুথ ডাকাতির ভিডিও দেখে অনুপ্রাণিত হয় আরিফ। সিকিউরিটি গার্ড তাকে নৃশংসভাবে হত্যা করে, চাপাতি করে। এরপর সে অনেক চেষ্টা করেছে যে মধুমতি ব্যাংকের এটিএম বুথটা সে ভাঙবে, কিন্তু সে দুর্ভাগ্য সে ভাঙতে পারে নাই। তখনই সে চাপাতি শাবল টাবলগুলি ফেলে মনের দুঃখে রাস্তা পার হয়ে তিনি আবার মিরপুরের দিকে একটি বাসে করে মিরপুর বাসে চলে যায়। হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন ভুক্তভোগীর স্বজনরা। এটিএম বুথ ভাঙা ও হত্যার কাজে ব্যবহার করা হাতুড়ি সহ বিভিন্ন আলামত জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে বিরতি। ফিরে এলাম বিরতির পর।
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অলিউল হক রুমি মারা গেছে। ক্যান্সারে আক্রান্ত হয়ে সোমবার ভোর 3:58 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে কোলন ক্যান্সারে ভুগছিলেন এই অভিনয় শিল্পী। বিস্তারিত জানাচ্ছেন জাকিয়া আক্তার। 3 দশকের বেশি সময় কাজ করে গেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অলিউল হক রুমি। দীর্ঘ এ পথ চলায় অভিনয় করেছেন অসংখ্য নাটক ও সিনেমায়। তোমার ভাই এই যে প্রেমের দহনে যে শেষ হয়ে যাইতে আছে। থিয়েটার দিয়ে অভিনয় জীবন শুরু করলেও কোন কানুনের ফুল নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তার। টেলিভিশনের পাশাপাশি অভিনয় করেছেন সিনেমায়ও। এখন খালি কয়েকটা দিন খালি অপেক্ষা করে এরপর দেখো তোমার ভাই কেমন তারা নায়ক হয়ে যায়। বরগুনায় জন্ম নেওয়া অভিনেতা রুমি বরিশালের আঞ্চলিক ভাষাতে অভিনয় করে দর্শকদের কাছে বেশি জনপ্রিয় হয়েছেন। দীর্ঘদিন ধরে এই অভিনেতা কোলন ক্যান্সারে ভুগছিলেন। ভারতের চেন্নাইয়ে চিকিৎসা নেয়ার পর দেশে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। রাজধানীর শহীদবাগ মসজিদে জানাজার নামাজ শেষে বরগুনার বামনায় পারিবারিক কবরস্থানে জনপ্রিয় অভিনেতা অলিউল হক রুমিকে দাফন করা হবে। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটুল টাটা কৃষি সংবাদ। সিরাজগঞ্জের বৃহত্তর চলনবিল অঞ্চলে অপরিকল্পিতভাবে 3 ফসলি জমি কেটে অবৈধভাবে পুকুর খনন করায় জমির পরিমাণ কমার পাশাপাশি স্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ধান চাষ করতে না পেরে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন হাজার হাজার কৃষক। এবারে প্রকৃতি সংবাদ। একসময় ভাগাড় হিসেবে পরিচিত শরীয়তপুরের ড্যামুডার মাতারবাড়ি খালের পরিবেশ ফিরিয়ে আনতে পুনঃখনন ও ওয়াকওয়ে নির্মাণ কাজ শুরু হয়েছে, আর এতে জনমনের স্বস্তি ফিরে এসেছে। খাল পুনঃখননে পরিবেশ দূষণ রোধের পাশাপাশি জলাবদ্ধতা নিরসনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নদীর সঙ্গে সংযোগ প্রস্তুত করেই নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। এবারে খেলার খবর।